এমন এক অভিনেতা যার ক্যারিয়ারে টেরিসর দাগ লেগেছে। मैं यही कहना चाहता हूँ कि मैं टेररिस्ट आदमी नहीं हूँ। এমন এক অভিনেতা যার সিনেমা থেকে গার্লফ্রেন্ডের সংখ্যাটা বেশি। आपकी 308 गर्लफ्रेंड थी तो माला भी 108 के बाद खत्म हो जाती है। এই অভিনেতা তার ক্যারিয়ারে যতগুলো সিনেমা করেনি তার চেয়েও বেশি সম্পর্কে জড়িয়েছে। ড্রাগসের ওভারডোজ থেকে শুরু করে টেরিসদের সঙ্গে কানেকশন, সব ধরনের অভিযোগ এই অভিনেতার উপরে লেগেছে। কিন্তু এত কিছুর পরেও জীবন প্রায় শেষ হতে চলেছিল, ঠিক সেই সময় একটা সিনেমা আসে আর তার পুরো ইমেজটা ধুয়ে পরিষ্কার করে দেয়। যাকে লোকে ক্রিমিনাল বলার জায়গায় বলিউডের সুপারস্টার বানিয়ে দেয়। হ্যাঁ, আমরা কথা বলছি বলিউডের মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যাক্টর সঞ্জয় দত্তের সম্পর্কে। ফ্যানরা তাকে ভালোবেসে সঞ্জু বাবা বলে ডাকে। পুরো দুনিয়াতে তার অ্যাটিটিউড নিয়ে চর্চা হয়, আর ভারতে তার লক্ষ লক্ষ ফ্যান রয়েছে। তবে আসলে কি সঞ্জয় দত্ত এত মানুষের ভালোবাসা ডিজার্ভ করে থাকে? আর আজকের এই ভিডিওতে আমরা সঞ্জয় দত্তের পুরো জার্নিটা সম্পর্কে জানব এবং সব কটা কন্ট্রোভার্সি এক্সপোজ করতে চলেছি। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। বন্ধুরা, সঞ্জয় দত্তের জন্ম 29শে জুলাই 1959-এ মুম্বাইতে হয়। তার বাবা সুনীল দত্ত ছিলেন বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ। মা নার্গিস দত্ত ছিলেন বলিউডের একজন কিংবদন্তি নায়িকা। সঞ্জয় দত্ত বলিউডে ক্যারিয়ার শুরু করে 1971-এ আসা ফিল্ম রেশমা আর সেরা দিয়ে, যেখানে সে এক কাবিলি সিঙ্গারের রোলে অভিনয় করেছিলেন। এই সিনেমাটা সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত প্রডিউস করেছিলেন। সেই সময় সঞ্জয় দত্তের বয়স ছিল মাত্র 12 বছর। সঞ্জয় দত্তের বাবা মা সঞ্জয় দত্তকে রাজকুমারের মতন পালন করেছে। মাত্র 9 বছর বয়সে তার বাবা মার কাছ থেকে সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে যায়। একবার সঞ্জয়ের বাবা অর্ধেকটা সিগারেট খেয়ে অ্যাশটে রেখে দিয়েছিলেন। সেই অর্ধেকটা সিগারেট তুলে সঞ্জয় দত্ত টান দিতে শুরু করে। মাত্র 11 বছর বয়সে মদ্যপান শুরু করে দেয়। স্কুলের পার্টিতে বন্ধুদের বার্থডেতে বিহারের গ্লাস এমনভাবে ধরতো যেন কোনো চকলেট ধরেছে। ধীরে ধীরে তার শরীরে নেশা করার অভ্যাস হয়ে যায়। ফিল্ম রকি রিলিজ হওয়ার আগে সঞ্জয়ের মা নার্গিস দেবী ক্যান্সার শেষ পর্যায়ে চলে যায়। তার ইচ্ছে ছিল ছেলের প্রথম ছবি হলে গিয়ে বড় পর্দাতে দেখবে, কিন্তু দুঃখের বিষয় ফিল্ম রিলিজ হওয়ার 5 দিন আগে পৃথিবী ছেড়ে চলে যায়। এরপরে ফিল্ম রকের নায়িকা টিনা মুনিমকে ডেট করতে লাগলো সঞ্জয় দত্ত। তারা দীর্ঘ 2.5 বছর একসঙ্গে থাকে। পরে টিনা মুনিম সঞ্জয় দত্তকে ছেড়ে দেয়। কারণ হিসাবে টিনা মুনিম জানিয়েছে সঞ্জয় দত্ত আগের চেয়ে অনেক বেশি নেশা করছে। শুটিং করতে আসে তাও নেশাতে টল্লি হয়ে, আমার সঙ্গে আর ভালো ব্যবহারও করে না। এবং কি এটাও জানা যায় সেই সময় সঞ্জয় দত্ত গাঁজা, LSD, কোকেন, MDM এর মতন খতরনাক সব ড্রাগস নিতে শুরু করে। ধীরে ধীরে তার নেশা এতটাই বেড়ে যায় যে মার্কেটে যে সব নতুন ড্রাগসগুলো আসছে সেইগুলোও নিতে শুরু করে। আর এই নেশা করার অভ্যাসটা এতটাই বেড়ে যায় যে সব সময় নেশা করে টল্লি হয়ে থাকতো। একটা ইন্টারভিউতে সঞ্জয় দত্ত জানিয়েছে, আমি সকালে উঠে এটাই ভাবতাম আজ কোন ধরনের নেশা করব। যখন সঞ্জয়ের বাবা সুনীল দত্ত তার ছেলেকে এই অবস্থায় দেখেন তো তার খুব খারাপ লাগে এবং তিনি সিদ্ধান্ত নেন সঞ্জয় দত্তকে আমেরিকার সব থেকে বড় ড্রাগ রিহ্যাব সেন্টারে পাঠাবেন। তো সেখানকার ডাক্তাররা যখন সঞ্জয় দত্তকে একটা ড্রাগসের লিস্ট দেয় তখন সঞ্জয় দত্ত সব কটা ড্রাগসের দাগ দিয়ে দেয়। ডাক্তাররা এটা দেখে অবাক হয়ে যায় যে তুমি কিভাবে বেঁচে আছো। আমেরিকার এই ড্রাগ রিহ্যাব সেন্টারে সঞ্জয় দত্ত 2 বছর থাকার পর এই ড্রাগসের নেশা ছাড়েন। এই ড্রাগসের নেশা ছাড়াও সঞ্জয় দত্তের আরও একটা খারাপ নেশা আছে, ফিল্মের নায়িকাদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানো। সঞ্জয় দত্ত নিজে জানিয়েছেন, আমি প্রায় 308 জন মহিলাকে ডেট করেছি। স্কুল কলেজে আমি প্রতি সপ্তাহে প্রেমিকা বদলাতাম। একবার আমি আমার বন্ধুর প্রেমিকার সঙ্গেই শুয়ে পড়েছিলাম। अपनी बीवी के अलावा तुम और कितनी औरतों के साथ सोए हो? दारू पी के टोटल मार रहा था तो कुछ 308 तक याद है, कुछ मिस हो गए होंगे। 1984-তে জমিন আসমান ফিল্মের শুটিং শুরু হয় আর এই ফিল্মের নায়িকা রেখা গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তাদের এই সম্পর্কটা বেশি দিন টিকেনি। অন্যদিকে সঞ্জয় দত্তের বাবা তার বিয়ে ঠিক করে দেয় রিচা গুপ্তার সঙ্গে। বিয়ের 1 বছর পর তার স্ত্রী একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তাদের সংসার ঠিকঠাকই চলছিল। তবে হঠাৎই রিচার মেডিকেল রিপোর্টে জানতে পারেন তার ব্রেনে টিউমার হয়েছে এবং এর চিকিৎসার জন্য সে আমেরিকা চলে যায়। শুরুর কিছুদিন সঞ্জয় দত্ত রিচার খেয়াল রাখ আমেরিকা যাতায়াত করত, তবে ধীরে ধীরে সেটাও বন্ধ করে দেয়।
এরপর একদিন খবর আসে রিচার জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অন্যদিকে সঞ্জয় দত্ত অ্যাক্টর মাধুরী দীক্ষিতকে ডেট করছে। রিচা একটুকু সুস্থ হতেই ভারতে ফিরে আসে, তবে সঞ্জয় দত্ত তাকে পাত্তাই দিচ্ছিল না। এরপরে সাল 1993 আসে। এই সময় সঞ্জয় দত্তের জীবনে এমন কিছু হয় যে মাধুরী দীক্ষিতও ওনার জীবন থেকে দূরে সরে যায়। এটা ছিল 1993-এর সবচেয়ে খারাপ ঘটনা, মুম্বাই বোম ব্লাস্ট। এই সেই দুর্ঘটনা যার কারণে সঞ্জয় দত্তের কেরিয়ারে আতঙ্কবাদী হওয়ার দাগ লেগেছে। কিন্তু সঞ্জয় দত্তের নাম কিভাবে এই ঘটনার মধ্যে জড়ালো, কিভাবে তাকে পুলিশ অ্যারেস্ট করলো, তো চলুন জানা যাক। এই ঘটনার সূত্রপাত হয় 1992-তে 6ই ডিসেম্বর, যখন অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়। এর ফলে পুরো দেশেতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে লাগলো, আর এরই প্রভাব পড়ল স্বপ্নের শহর মুম্বাইতে। 12ই মার্চ 1993 দুপুর 2:45 পুরো মুম্বাইয়ের আলাদা আলাদা শহরে বোম ব্লাস্ট হতে শুরু করে, যেখানে মুম্বাই স্টক এক্সচেঞ্জ, শিবসেনা ভবন, হোটেল শ্রী রক, এমনই প্রায় 12টি জায়গাতে বোম ব্লাস্ট। এই দুর্ঘটনায় প্রায় 257 জনের মৃত্যু হয় আর 200 থেকেও বেশি লোক জখম হয়। দেশ স্বাধীন হওয়ার পর সব থেকে বড় আতঙ্কি হামলা ছিল এটা। এখন লোকের মনে প্রশ্ন একটাই, ভারতে বোমা তৈরির আরডিএক্স, গ্রেনেড আর বন্দুক এলো কোথা থেকে? পুলিশ যখন এটা নিয়ে তদন্ত শুরু করে তখন সবার প্রথমে নাম উঠে আসে বাবা মুসাফা, যাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা করার পর আরো দুজনের নাম উঠে আসে, আবুল সেলিম, হানিফ কাডওয়ালা এবং সমীর হিঙ্গাড়ে। এরা সেই সব লোক যারা সোজাসুজি ভাবে দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত ছিল। পুলিশ আরো জানতে পারে হানিফ আর সেলিম শুধু মাফিয়াই ছিল না, সঞ্জয় দত্তের খুব কাছের লোক ছিলেন, আর মাঝে মধ্যেই সঞ্জয় দত্তের বাড়িতে তারা আসা যাওয়া করত। পুলিশ আরো জানতে পারে 16ই জানুয়ারি 1993-তে এই আতঙ্কবাদীদের কাছ থেকে সঞ্জয় দত্ত একটা AK-56 বন্দুক নিয়ে নিজের বাড়িতে রেখেছিল। সঞ্জয় দত্ত শুধু এক অ্যাক্টরে নয়, সেই সময় কংগ্রেসের এমপি সুনীল দত্তের ছেলে। এর জন্য পুলিশ এই হাই প্রোফাইল কেসটা সবার আড়ালে করে রেখেছিল। 19 এপ্রিল 1993-এর দিন মরিশাস থেকে প্লেনে করে সঞ্জয় দত্ত যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় পুলিশ তাকে এয়ারপোর্টেতেই অ্যারেস্ট করে নেয়। চারিদিকে নিউজ চ্যানেলে একটাই খবর চলছিল, অ্যাক্টর সঞ্জয় দত্তকে অ্যারেস্ট করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে সঞ্জয় দত্তকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি AK-56 বন্দুক নিয়ে কি করছিলে, তখন সঞ্জয় দত্ত জানায় আমার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, তাই পরিবারের সুরক্ষার জন্য আমি বাড়িতে একটা বন্দুক রেখেছিলাম। আবার পুলিশ তাকে এটাও জিজ্ঞাসা করে যদি পরিবারের সুরক্ষার এতটাই চিন্তা ছিল তাহলে অবৈধভাবে কেন রেখেছিলেন। এই সময় নিউজ চ্যানেলে এটাও দেখানো হচ্ছিল মুম্বাই বোম ব্লাস্টে যেসব অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল তার মধ্যে অনেক অস্ত্র সঞ্জয় দত্তের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। তবে পুলিশ এই ব্যাপারটা ভালোভাবে তদন্ত করার পর জানতে পারে সঞ্জয় দত্তের বাড়িতে যেসব অস্ত্রগুলি রাখা ছিল সেগুলো মুম্বাই বোম ব্লাস্টে ব্যবহার করা হয়নি, কিন্তু সে এমন লোকেদের কাছ থেকে অস্ত্র নিয়েছিল যারা সরাসরি এই বোম ব্লাস্টের সঙ্গে যুক্ত ছিল। তাই ভারতীয় আইনে এটা একটা বড় অপরাধ বলা হয়। সঞ্জয় দত্ত নিজে মেনে নেয় সে বাড়িতে বন্দুক রেখেছিল নিজ পরিবারের সুরক্ষার জন্য, কারণ সেই সময় মুম্বাইতে দাঙ্গা চলছিল। সঞ্জয় দত্তকে 1993-তে গ্রেপ্তার করা হয় টাডা আইন অনুযায়ী। টাডা এমন এক ধরনের আইন যেটা টেররিস্টদের উপর চার্জ করা হয়। 16 মাস জেলে থাকার পর 1995-তে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে 1998-তে দ্বিতীয় বিয়ে করেন রিয়া ব্লাইকে। তবে এই দ্বিতীয় বিয়েও বেশি দিন টেকেনি। অন্যদিকে সঞ্জয় দত্তের উপরে যে টাডা আইন চার্জ করা হয়েছিল সেটা সরানো হয় এবং আনলিগ্যালভাবে অস্ত্র রাখার জন্য 6 বছরের জন্য সাজা শোনানো হয়। এরপরে 2008-তে জেল থেকে জামিন নিয়ে তৃতীয় বিয়ে করেন মান্নাতা দত্তকে। অন্যদিকে সুপ্রিম কোর্ট তাকে নির্দেশ দেয় তার সাজা পূরণ করার জন্য। দীর্ঘ 6 বছর জেলে সাজা কাটার পর 25শে ফেব্রুয়ারি 2016-তে জেল থেকে ছাড় পায় এবং নতুন করে জীবন শুরু করে। সঞ্জয় দত্তকে সেই সময় বারবার ধরে জেলে যাওয়ার কারণে মিডিয়া এবং সাধারণ মানুষ এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে একেবারে আলাদা চোখে দেখতে থাকে। এই সময় রাজকুমার হিরোইনের ফিল্ম মুন্না ভাই MBBS-এতে তাকে একটা সুযোগ করে দেওয়া হয়। এই ফিল্মে তার ছবি অনেকটাই শুধরে দেয়। এই ফিল্মে তাকে এতটাই সাধারণভাবে দেখানো হয় লোকে তাকে আর একবার ক্ষমা করে দেয়। এরপরে 2018-তে আসে রাজকুমার হিরোইনি সঞ্জয় দত্তের বায়োপিক ফিল্ম, যেখানে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। আর এই সেই ফিল্ম যে সঞ্জয় দত্তের সব কালো দাগ ধুয়ে পরিষ্কার করে দেয়। সঞ্জয় দত্ত তার জীবনে 2বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। ফিল্ম বাস্তবের জন্য তিনি প্রথম ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতেছিলেন এবং দ্বিতীয়টি মুন্না ভাই MBBS-এর জন্য।
তো বন্ধুগণ, এই ছিল সঞ্জয় দত্তের কন্ট্রোভার্সিয়াল জীবন, যা কোনো ফিল্মের থেকে কম নয়। আর এই সঞ্জয় দত্তকে আপনার কেমন লাগে সেটা অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব